Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? লাশকাটা ঘরে আতঙ্ক। কতদিন ধরে এই কাজ করছেন? আমার প্রশ্ন শুনে রহমত আলী চাচা তার 4টি আঙুল তুলে বললেন, 4 বছর। আমি আবার জিজ্ঞেস করলাম, এই 4 বছরে কখনো ভয় পাননি? ভয় তেমন পাইনি, তাই একবার একজন আমারে থাপ্পড় দিছিল, সেদিন ডরাইছিলাম। এরপর আর ডর লাগে নাই। কেন থাপ্পড় দিয়েছিল? সেইটা কইতে পারুম না। আমার মনে হয় কোনো কারণে হ্যাঁ আমার উপর অসন্তুষ্ট হয়েছিল, সেই লাইগ্যা আমারে থাপ্পড় দিছিল। রহমত চাচার থাপ্পড় খাওয়ার ঘটনা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। তাই অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলাম, সত্য বলছেন নাকি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলছেন? রহমত চাচা গলার চামড়া চিমটি দিয়ে ধরে বললেন, এই কসম কাইটা কইতাছি, আমার একজন থাপ্পড় দিছিল, লাশের থাপ্পড়, তাই গালে দাগও পইরা গেছিল। এই দেখেন, এখনও এই দাগ আছে। রহমত আলী তার বাম গালটা আমার দিকে এগিয়ে দিলেন। 5 আঙুলের অস্পষ্ট কালো দাগ বসে রয়েছে তার গালে। আমি আবার জিজ্ঞাসা করলাম, আর কিছু ঘটেনি আপনার সাথে? কত সময় তো কত কিছুই ঘটে, কোনডা রাইখা কোনডা কমু। ভয় পান না সেসব দেখে? গা সইয়া গেছে স্যার। শুরুর দিকে ডর লাগলেও এখন আর ডর লাগে না, আমগো কাজই তো এইটা। কথাটা বলে উঠে দাঁড়ালো রহমত চাচা। তারপরে বললেন, আইসা স্যার, আমি এখন আসি। বড় স্যার আইলে বইলা দিয়েন, যাতে ঠিক সময় উপস্থিত হই। বেশ কিছুদিন হল খুলনার প্রত্যন্ত অঞ্চলের এই হাসপাতালটিতে ডাক্তার হিসেবে জয়েন করেছি। হাসপাতালকে ঘিরে মানুষের মুখে নানা ধরনের কথা শুনলেও সেসব বিশ্বাস করিনি। কিন্তু আজ এখানকার ডোম রহমত আলী চাচার কাছে লাশের থাপ্পড় খাওয়ার ঘটনা শুনে পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। হাসপাতালের সিনিয়র ডাক্তার জোবায়ের স্যার। আজ নতুন একটি লাশ আসায় ডোম রহমত আলী এসেছিলেন জোবায়ের স্যারকে জানাতে। আজকের মধ্যে ময়নাতদন্ত করে আগামীকাল সকালের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জোবায়ের স্যার আসতেই আমি ওনাকে বিষয়টা জানিয়ে নিজের কাজে মন দিলাম, কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারলাম না। ঘুরে ফিরে রহমত চাচার গালে থাকা আঙুলের ছাপের কথা মনে পড়তে লাগল। এভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এক প্রকার অস্থির হয়ে জোবায়ের স্যারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার, কখনো কোনো মৃত ব্যক্তি কি কাউকে থাপ্পড় দিতে পারে? হঠাৎ আমার মুখে এমন আজগুবি প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে জোবায়ের স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। এরপর শব্দ করে হেসে উঠলেন। নিশ্চয়ই রহমত চাচা আপনাকে বলেছেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। আর আপনি বিশ্বাসও করে ফেললেন? না মানে স্যার, ওনার গালে যে আঙুলের ছাপ দেখলাম, তাই ভাবলাম আপনাকে। জোবায়ের স্যার আমার কথা থামিয়ে দিয়ে বললেন, ওটা আসলেই একটা লাশের আঙুলের ছাপ। আমি খানিকটা বিস্ময় আর সংশয় নিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি করে সম্ভব স্যার? মৃত ব্যক্তি কি কাউকে থাপ্পড় দিতে পারে? আমার অবাক হওয়ার কারণ বুঝতে পেরে তিনি বললেন, সম্ভব, এই দুনিয়ায় সবই সম্ভব। তবে রহমত চাচার বিষয়টি সাধারণ একটি ঘটনা ছিল। আপনি নিশ্চয়ই জানেন, মানুষ মারা যাওয়ার পর প্রায় তাদের অঙ্গ নড়াচড়া করে, কখনো হুট করে রগে টান পড়ে লাশ বসে যায় বা দাঁড়িয়ে যায়। রহমত চাচার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। উনি যে লাশটিকে উল্টাচ্ছিলেন, হঠাৎ করে সে লাশটির হাতের রগে টান পড়ে এবং হাতের 5 আঙ্গুল গিয়ে বসে রহমত চাচার গালে। জোবায়ের স্যারের কথা শুনে রহমত চাচার কথা মাথা থেকে চলে গেল। এমন ঘটনা প্রায়শই হয়। আমি আবার আমার কাজে মন দিলাম। এক মনে কাজ করছিলাম। হঠাৎ করে জোবায়ের স্যার বললেন, আচ্ছা, আপনি কখনো লাশ কাটা ঘরে ময়নাতদন্ত করতে দেখেছেন? হঠাৎ করে জোবায়ের স্যারের এমন প্রশ্নের উদ্দেশ্য বুঝতে না পেরে কিছুটা বিস্মিত হয়ে না বোধক মাথা নাড়লাম। জোবায়ের স্যার বললেন, আজ যদি আমার সাথে যেতে বলি লাশ কাটা ঘরে, তাহলে কি যাবেন? স্যারের প্রশ্নের উত্তর ঠিক কী দিব বুঝতে না পেরে নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক রাত 10টায় চলে আসবেন বলে জোবায়ের স্যার চলে গেলেন। রাতে যখন হাসপাতালে পৌঁছালাম,
তখন হাতঘড়ির কাঁটা বলছে 10টা বাজতে আরও 10 মিনিট বাকি। পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে রয়েছে। মাঝে মধ্যে দু একটা কেবিনের আলো জ্বলে উঠে আবার নিভে যাচ্ছে। গ্রামাঞ্চল হওয়ায় কেউই খুব বেশি রাত জাগে না। চারপাশের নীরবতায় মনে হচ্ছে এখন মধ্যরাতের কোনো একটা সময়। হাসপাতালের ঠিক পেছনের দিকটায় লাশকাটা ঘর। রাতের আধার আর চারপাশের নীরবতাকে পিছনে ফেলে এগোতে লাগলাম লাশকাটা ঘরের দিকে। কত জল্পনা কল্পনায় না থাকে মানুষের মনে এই লাশকাটা ঘর নিয়ে। অদ্ভুত হলেও সত্য, সেসব রোমাঞ্চিত কাহিনী কখনো আমাকে রোমাঞ্চিত করতে পারেনি। লাশকাটা ঘর থেকে ম্লান আলো আসছে। ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে পা বেঁধে পড়ে গেলাম। এদিকটায় ঘুটঘুটে অন্ধকার আর অন্যমনস্ক থাকায় বুঝতে পারলাম না যে ওটা কি ছিল। ফোনের ফ্ল্যাশের আলোয় যা দেখলাম তাতে আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে যেত। সদ্য কাটা একটি মানুষের পা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাটা ছুঁড়ে পাশে ফেলে আমি আবার হাঁটতে লাগলাম। লাশকাটা ঘরের মধ্যখানে টিমটিম করে একটি লাইট জ্বলছিল। আমি ভেতরে আসতেই সে লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম একটি লাশ রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারের ওপর পড়ে রয়েছে। লক্ষ্য করে দেখলাম লাশটির বাম পায়ের হাঁটুর নিচের অংশ উধাও। আমি আরও অবাক হলাম যখন দেখলাম লাশটির ঠিক পাশেই আরেকটি লাশ মেঝেতে পড়ে রয়েছে। আমার স্পষ্ট মনে আছে রহমত চাচা একটি লাশের কথা বলেছিলেন। তাহলে দ্বিতীয় লাশটি কোথা থেকে এলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিতীয় লাশটির কথা ভাবছিলাম। হঠাৎ পেছন থেকে জোবাইর স্যারের কণ্ঠ ভেসে এলো, আরে আপনি চলে এসেছেন। পেছনে ফিরে তাকিয়ে দেখি হাসি মুখে দরজার সামনে জোবাইর স্যার দাঁড়িয়ে রয়েছেন। এটা দেখে ভয়ের হালকা একটা শিহরণ আমার মেরুদণ্ড দিয়ে নিচে চলে গেল। জোবাইর স্যার যদি মাত্র আসেন তাহলে স্ট্রেচারে থাকা লাশের পা কাটল কে? ঘুরে স্ট্রেচারের দিকে তাকাতেই চমকে উঠলাম। স্ট্রেচার সম্পূর্ণ ফাঁকা, অথচ কিছুক্ষণ আগেও পা বিচ্ছিন্ন একটি লাশকে স্ট্রেচারের উপর থাকতে দেখছি। হঠাৎ আমাকে চমকে উঠতে দেখে জোবাইর স্যার জিজ্ঞাসা করলেন, কি হলো আপনার? অমন চমকে উঠলেন যে? কি বলবো বুঝতে না পেরে আমি নীরব রইলাম। জোবাইর স্যার এগিয়ে এসে মেঝেতে থাকা লাশের পাশে বসলেন। কম বয়সী একটি ছেলের লাশ। কিছুক্ষণ হাত মুখ পরীক্ষা করে তিনি বললেন, রাস্তার পাশে নাকি একটি গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে একে। প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছে, বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। জোবাইর স্যার লাশটির ব্যাপারে আরও অনেক কথাই বললেন, কিন্তু তার কিছুই আমার মাথায় ঢুকল না। লাশ কাটা ঘরের সামনে কাটা পা আর ভেতরে থাকা পা কাটা লাশটির কথা মাথায় ঘুরতে লাগল। শেষে বুঝতে পারলাম ওটা নিতান্তই আমার একটি কল্পনা মাত্র। আজ হাসপাতালে ঠিক এমন একজন পেশেন্ট এসেছিল এবং শেষে মারা গিয়েছিল। লাশটাকে স্ট্রেচারে তুলতে সাহায্য করুন। জোবাইর স্যারের কথায় চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। এরপর দুজনে ধরাধরি করে লাশটাকে স্ট্রেচারে তুলে আমি পাশে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ রহমত আলী চাচার কথা মনে হতেই স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার রহমত চাচা আসছেন না যে? জোবাইর স্যার লাশ কাটার সরঞ্জাম পরীক্ষা করতে করতে বললেন, ওহ, আপনাকে তো বলতে ভুলে গিয়েছি, উনি হঠাৎ করেই নিজ গ্রামে চলে গেছেন। আজ কষ্ট করে আপনাকেই একটু সাহায্য করতে হবে। অল্প কিছুদিন হল ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছি। অপারেশন থিয়েটারে কি করে কারোর শরীর কাটতে হয় তা জানা থাকলেও লাশ কাটা ঘরে কি করে কারোর শরীর কাটতে হয় তা আমার সামান্যতমও জানা নেই। তা সত্ত্বেও না করলাম না, সাহায্য করব বলে মাথা নাড়লাম। জোবাইর স্যার ছুরি দিয়ে লাশের বুক চিরতে চিরতে আমাকে বললেন লাশ কাটা ঘরের দরজা বন্ধ করে দিতে। দরজা বন্ধ করে পিছনে ফিরতেই আমি যা দেখলাম তাতে করে শিউরে উঠলাম। জোবাইর স্যার ছুরির বদলে হাত দিয়ে পুরো লাশটাকে চিরে ফেলেছেন। দেখতে দেখতে আমার চোখের সামনে লাশটার পেট চিরে ফেললেন তিনি, এরপর বুক এবং শেষে ব্রেন বের করে ফেললেন। এই মুহূর্তে ঠিক কি করা উচিত আমি বুঝতে পারছি না।
জোবায়ের স্যার ছুরির বদলে হাত দিয়ে কেন এসব করছে তা আমার বোধগম্য হচ্ছে না। ভয়ে মুখ ফুটে কিছু বলতেও পারছি না। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত কি হয় তা দেখার প্রবল আগ্রহ থেকে দাঁড়িয়ে রইলাম। আচমকা জোবায়ের স্যার আমার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, অনেকদিন ভালো কোনো লাশ পাচ্ছিলাম না। এ লাশটার সবকিছুই কচি, আজ তৃপ্তি মিটিয়ে খাব। আমার চোখের সামনে জোবায়ের স্যার একে একে লাশের ব্রেইন, ফুসফুস, কিডনি চিবিয়ে খেয়ে ফেললেন। এরপর শেষে লাশের নাড়িভুড়ি টেনে বের করে সেটাও মুখে পুরে দিলেন। হঠাৎ করে আমার দিকে তাকালেন জোবায়ের স্যার। আমি আঁতকে উঠলাম, কারণ ওনার তাকানোতে লোভার্ত একটা ভাব ফুটে উঠেছে। আমি ছুটে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে পা দুটো কয়েক টন ভারী হয়ে গিয়েছে, কিংবা শেকড় গজিয়ে মাটির গভীরে চলে গিয়েছে। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। এদিকে জোবায়ের স্যার ছুরি হাতে একটু একটু করে এগিয়ে আসছেন আমার দিকে। আতঙ্কিত চোখে আমি এমন এক পিশাচের দিকে তাকিয়ে রয়েছি যে আমার লিভার, ব্রেইন, ফুসফুস খাবে বলে আমার দিকে লোভার্ত দৃষ্টিতে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি প্রাণপণে চেষ্টা করেও সামান্য নড়তে পারছিলাম না। হঠাৎ খপ করে এসে আমার ডান হাত চেপে ধরল উনি। ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু গলা দিয়ে কুই কুই শব্দ ছাড়া আর কোনো শব্দ বেরুল না। ধীরে ধীরে আমার পুরো শরীর অবশ হয়ে এলো। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে দেখলাম সেই নরপিশাচ আমাকে টেনে হিচড়ে স্ট্রেচারের দিকে নিয়ে যাচ্ছে। চোখ খুলতেই এক ঝলক আলো এসে পড়ল। বুঝতে পারলাম ওটা সকালের আলো। আমি নিজের রুমেই শুয়ে আছি, আর আমার মাথার পাশে জোবায়ের স্যার চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। আমাকে চোখ মেলতে দেখে উনি বললেন, কি হলো রূপক সাহেব? রাতে আপনাকে লাশ কাটা ঘরে আসতে বলেছিলাম, কিন্তু এলেন না যে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। রাতে তো আমি ঠিকই গিয়েছিলাম। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আচমকা হাতে তীব্র ব্যথা অনুভব করতেই হাতের দিকে তাকাই। সাথে সাথে আঁতকে উঠি। আমার ডান হাতের কবজির উপরে 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। আমি জোবায়ের স্যারের দিকে তাকালাম। উনি হাসছেন, অদ্ভুত ভঙ্গিতে হাসছেন।